সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা কিন্তু কম বেশি অনেকের ক্ষেত্রে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়েছে এটা শুনতে পাই। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়ে থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর সিনথিয়া আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাঙ্কস। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলতে আসলে কি বোঝায়? সাধারণত দেখা যায় সেক্সুয়াল এক্সপোজারের মাধ্যমে এগুলো ছড়াতে থাকে। যখন আপনার এক্সপোজার থাকবে, লাইক আপনি যদি মনে করেন যে মেলামেশার মাধ্যমে যখন কোনো ধরনের মাল্টিপল পার্টনার থাকে বা হচ্ছে কেউ আক্রান্ত হলো, একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে, তো এগুলো সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিট হয়। তাছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চাদেরও হতে পারে মায়ের কাছ থেকে, ডেলিভারির সময় বা ব্রেস্ট ফিডিংয়ের সময়, এই সময় ট্রান্সমিট হতে পারে। তখন আমরা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবেই কাউন্ট করব। এর মধ্যে আসলে কোন কোন ডিজিজগুলো রয়েছে, একটু যদি আমাদেরকে নামগুলো মেনশন করতেন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, এই প্যারাসাইটিক ডিজিজও আছে। তার মধ্যে খুব কমন যেগুলো, সেটার মধ্যে সিফিলিস, গনোরিয়া, আবার ট্রাইকোমোনিয়াসিস, আবার জেনিটাল ওয়ার্ট, হ্যাঁ, ভাইরাস বা হারপেস সিমপ্লেক্স, এই ধরনের কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ খুব রেগুলার দেখা যায়, চেম্বারে আমি পাই। এই ধরনের এসটিডি অথবা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলোর ক্ষেত্রে আসলে কারা ঝুঁকিতে সব থেকে বেশি রয়েছে? যাদের ক্ষেত্রে মাল্টিপল পার্টনার থাকে, আবার অনেকের ক্ষেত্রে যখন কেউ ব্লাড ট্রান্সফিউশন মানে করতে যায়, এমন কোনো জায়গা থেকে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে বা হচ্ছে সে ব্লাড দিচ্ছে বা নিচ্ছে, সেটাও নিডল যেটা ইউজ করছে সেটা সম্পূর্ণ ইনট্যাক্ট কিনা, স্টেরাইল কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মাধ্যমেও কিন্তু ছড়াতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এছাড়া স্বাভাবিক জীবনযাপনের বাইরে বা অনেক ধরনের হ্যাবিচুয়াল কিছু, আমি যেটা বললাম যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, উইদাউট এনি প্রোটেকশন বা ব্যারিয়ার, অনেক ধরনের সেক্সুয়াল এক্সপোজারের মাধ্যমে এই ডিজিজগুলো যেতে পারে। এই আবার মায়ের থেকেও যেতে পারে, সেটা যদি বাচ্চার ডেলিভারির মাধ্যমে সেই প্রোটেকশন বা সেই ধরনের ট্রিটমেন্ট বা ওগুলোর মধ্যে না থাকে, তখন সেটাও ছড়াতে পারে। তো খুব কমনলি আমি যেই ডিজিজগুলো দেখি, ভাইরাল ডিজিজগুলো কিন্তু খুব কমন। এগুলো সাধারণত আমার চেম্বারে রেগুলার আসে। হারপেস সিমপ্লেক্স ভাইরাস যেটা, হ্যাঁ, এটা কিন্তু হারপেস প্রোজেনালিটিস, মানে হচ্ছে জেনিটেলিয়াতে যখন হবে বা যখন আপনার প্রাইভেট পার্টগুলোতে ইনভলভ করবে, তখন এটাকে আমরা মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলছি। এই ভাইরাসটা কিন্তু অনেক জায়গায় হতে পারে, বাট যখন জেনিটেলিয়াতে হবে তখনই এটাকে আমরা ওইভাবেই ট্রিটমেন্টটা দিব। আর এছাড়া ধরেন গনোরিয়া, হ্যাঁ, গনোরিয়ার ক্ষেত্রেও আমি বলবো ছেলেদের এটা খুব কমনলি দেখা যায়, এটা নিয়ে আসে, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এটা ট্রিটমেন্ট করলে কিন্তু টোটালি কিউরেবল। এবং এইটার ট্রিটমেন্টটা আসলে পেশেন্ট যখন উইদিন মানে সঠিক ইনফরমেশন দেয় এবং হচ্ছে সে যদি রিয়েল স্টোরিটা শেয়ার করে, দেন ট্রিটমেন্টটাও ইজি হয়ে যায় তার জন্য। এই যে রোগগুলোর কথা আপনি বললেন, এগুলো আসলে সিমটম কী কী? তাহলে হয়তো আমাদের দর্শকরা বুঝতে পারবে যে এই ধরনের সিমটমগুলো থাকলে তিনি হয়তো এই ধরনের এসটিডিতে আক্রান্ত। অনেকের ক্ষেত্রে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে অনেক বছর পর্যন্ত সাইলেন্ট থাকে, কিছুই বোঝা যায় না। যেমন আমি যদি বলি, সিফিলিসে একটা টাইম পর্যন্ত দেখবেন কি কোনো ধরনের ইম্পর্টেন্ট কোনো সাইন সিমটম যেটা চোখে পড়ে সেটা বোঝা যায় না। আবার গনোরিয়া যেমন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা ডিসচার্জ হচ্ছে, সেই ডিসচার্জটা কন্টিনিউয়াস থাকে, তখন ওটা থেকে পেশেন্টটা অনেক উদ্গ্রীব হয়ে যায়, তখন যায়। কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হ্যাঁ, এই ভাইরাস শরীরে থাকলে কি অনেক বছর পর্যন্ত কোনো সিমটমই প্রকাশ পায় না। মহিলাদের ক্ষেত্রে একটা সময় দেখা যায় কমপ্লিকেশন অ্যারাইজ করে, দেন তখন সে এটা নিয়ে অ্যাওয়ার হয়, তখন সে ডক্টরের শরণাপন্ন হয়। আবার কিছু কিছু ডিজিজে দেখবেন যে অনেক পেইন হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, আবার ইউরিনারি দেখা যায় ইনকন্টিনেন্স থাকে, আবার হচ্ছে ব্যথাও থাকে, হ্যাঁ,
হ্যাঁ, জ্বালা পোড়া বার্নিং সেন্সেশন থাকে। তো এগুলো থেকে আমরা কিছু ডিজিজ ডায়াগনোস করতে পারি, প্লাস হচ্ছে আমরা তাদেরকে কিছু টেস্ট দিই, সেটার মাধ্যমে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। ইউরিন ইনফেকশন বা বার্নিং সেন্সেশন থাকে অনেকের ক্ষেত্রে, তখন কিন্তু অনেকে বুঝতেই পারে না যে আমি আসলে কোনো চর্ম বিশেষজ্ঞর কাছে যাব নাকি আমি আসলে কোনো মেডিসিনের ডক্টর দেখাবো। তো এই ক্ষেত্রে অনেক সময় ইউরিন ইনফেকশনের জন্য যে টেস্ট করা হয় ইউরিন রুটিন, সেই টেস্টের মাধ্যমে হয়তো দেখা গেলো নর্মাল, সেক্ষেত্রে আপনার আসলে কি পরামর্শ যে তখন আসলে চর্ম এবং যৌনরোগ বিশেষজ্ঞের কাছেই আসলে দেখানো? এক্ষেত্রে অনেকেই কিন্তু একটু কনফিউশনে ভোগে। এটা ঠিক বলেছেন, কারণ কি ইউরিনারি ইনফেকশনগুলো, ট্র্যাক্ট ইনফেকশনগুলোর কমন সিমটম হচ্ছে বার্নিং সেন্সেশন হবে, পেইন হবে, কিন্তু এটার সাথে আরও কিছু সিমটম থাকে। অনেকের ক্ষেত্রে ডিসচার্জ থাকে, একটা ডিসকমফোর্ট ফিলিংস থাকে। আবার অনেকের ক্ষেত্রে ডিসচার্জের, আমরা যেমন বলি, যখন আপনার এই বার্নিং সেন্সেশন থাকবে অ্যাট এ টাইম, আপনার যদি কোনো ধরনের ডিসচার্জ থাকে, সেই ডিসচার্জটা কী ধরনের, এটা কি হোয়াইট অর কার্ডি, বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েট করার মতো আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। যখন কার্ডি লাইক হয় দেন তখন কিন্তু আমরা ধরেন এটা টাইকোমোনিয়াসিস হিসেবে বলি, বা ব্যাকটেরিয়াল, মানে এগুলো আমরা ভাগ করি। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে অনেক কিছু কানেক্টেড। সেটার সাথে যদি আলাদা করে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে হয়, আমরা ইউরিন আরএমের পাশাপাশি কালচার সেন্সিটিভিটি করি। হ্যাঁ, তো ডিসচার্জ যেটা সোয়াব থাকে, আমরা কিন্তু সেই সোয়াবটা নিয়েও কালচার করতে পারি। সেটা থেকে আমাদের টেস্টের মাধ্যমে কনফার্ম হয় ডায়াগনোসিসটা কি, সেই অনুযায়ী যখন ট্রিটমেন্টটা দেওয়া হয় তখন এটা থেকে টোটালি রিলিফ হয়। না হলে কি ঘুরে ঘুরে দেখা যায় একই সিমটম তার কিছুদিন পর পর আসছে, এই ইউরিনারি ইনফেকশনটা তার শেষ হচ্ছে না। তো খুবই ইম্পর্টেন্ট যারা ইউটিআই বা এই ধরনের মানে ট্রিটমেন্টগুলো নেয়, তাদের ডায়াগনোসিসটা যাতে প্রপার হয়, কালচার সেন্সিটিভিটি বা অন্য কোনো টেস্টের মাধ্যমে যাতে সিদ্ধান্ত হয় যে মানে এটা ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল, এই ধরনের ট্রিটমেন্টগুলো তখন অনেক সময় দেখা যায় ক্লামিডিয়াল থাকে। তো এটা খুব রেয়ার, বাট এটা কিন্তু হচ্ছে। তখন এই ট্রিটমেন্টটা যদি নেয়, সে এক্স্যাক্ট ট্রিটমেন্টটা নেয়, দেন কিন্তু তার মানে খুব তাড়াতাড়ি এটা থেকে সে নিস্তার পায়। ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ফাঙ্গাল ইনফেকশনগুলো যখন হয়, যখন দেখা যায় তার ইউরিনারি ইনকন্টিনেন্স আছে, প্লাস হচ্ছে ওখানে প্রচণ্ড ইচিং আছে এবং ডিসচার্জ আছে। এই যে ডিসচার্জটা হচ্ছে সেটা কী ধরনের, এটা যদি কার্ড লাইক হয় তখন কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের বলি। আবার এটা যদি অনেক বেশি মানে ব্যাড অডর থাকে, এই অডর থেকেও কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। এই অডর দিয়ে আমরা ক্লামিডিয়াল অর ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল এটা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি। আবার অনেকের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যখন হয়, এটার অ্যান্টিবায়োটিক যখন খেয়ে ফেলে তখন কিন্তু এটা সম্পূর্ণ এটা থেকে নিরাময় পেয়ে যায়। যদি ব্যাকটেরিয়াল না হয়ে থাকে বা এটা ফাঙ্গাল হয়, তখন কিন্তু এটা থেকে নিরাময় হয় না, বরং আবার এটার ট্রিটমেন্টটা আবার নিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে থেকে থেকে বারবার হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে বাট আবার হচ্ছে, তখন আমরা তাকে ওই টেস্টটা দেই। তো সব কিছু অ্যান্টিবায়োটিক স্টার্ট করার আগে আমাদের যদি কালচার সেন্সিটিভিটি বা ডিসচার্জ সোয়াব টেস্ট করা হয়, দেন এটা আসলে রেজাল্টটা ভালো হয়, ডায়াগনোসিসটা পারফেক্ট হয়। পার্সোনাল হাইজিনের বিষয়টা আসলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? পার্সোনাল হাইজিনটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, যখন দেখবেন অনেকে বলে আমি পরিষ্কার, আমি তো ক্লিন, আমি পার্সোনাল হাইজিন মেনটেন করি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই ডিজিজগুলো হচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমি বলি যে এমন কিছু ভুল আপনি করে থাকেন যেটা থেকে এটা হচ্ছে। যেমন অনেকেই হোটেলে থাকে, বা যেই বেডশিটটাতে ঘুমাচ্ছে, বা যেই টাওয়েলটা ব্যবহার করছে, বা যেই বাথটাবটা ইউজ করছে, এগুলোর মাধ্যমেও কিছু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে। সো পার্সোনাল হাইজিন মেনটেন মানে যে শুধু নিজেকে শাওয়ার নেওয়া বা ক্লিননেস বজায় রাখা, সেটার সাথে সাথে আপনি কি ব্যবহার করছেন, বা আপনি কোনো কিছুর পরে হাত কিভাবে ক্লিন করছেন, বা সেটা পর্যাপ্ত সেই জীবাণুটা আপনার চলে যাচ্ছে কিনা, এগুলো নজরে রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। যে হাজব্যান্ডের অথবা ওয়াইফের হয়তো এই ধরনের এসটিডি হলো, এক্ষেত্রে কি আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ট্রিটমেন্ট নিতে হয়? একজন যদি মানে এটাতে এফেক্টেড হয়, তাহলে অবশ্যই আরেক পার্টনারকে ট্রিটমেন্টটা নিতে হবে। যদি আপনি মনে করেন কোনো হাজব্যান্ড বা হচ্ছে ওয়াইফ এফেক্টেড হলো, সেক্ষেত্রে যদি ওয়াইফের ট্রিটমেন্টটা না হয়, সে আবার হাজব্যান্ডের হতে পারে, এবং হচ্ছে এর মাধ্যমে এটা ছড়াতে থাকে, স্প্রেড করে। তো অবশ্যই যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, এটা তো আমি অবশ্যই এটাকে নিরুৎসাহিত করি, সেটার পাশাপাশি তাদেরকে বলি যে অবশ্যই একটা পারফেক্ট প্রোটেকশন ব্যবহার করতে হবে। উইদাউট এনি প্রোটেকশন এই ধরনের কাজে থাকলে দেখা যায় এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো
খুব দ্রুত হয়, কোনো সাইন সিমটম প্রকাশ ছাড়াই অনেক কমপ্লিকেশন কিছু অ্যারাইজ করে, যেটা পরের দিকে অনেক ক্ষতি হয়ে যায়। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে জেনিটাল ওয়াটের কথা বলছিলেন যে এটাও এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এই জেনিটাল ওয়াট সম্পর্কে একটু জানতে চাই। জেনিটাল ওয়ার্ড সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। তো এটা যখন আক্রান্ত হয়, এটার অনেকগুলো স্ট্রেইন আছে, হ্যাঁ। তো এটা দিয়ে যখন আক্রান্ত হয় তখন দেখা যায় অনেকের সিমটম প্রকাশ পায়, অনেকের পায় না, কিন্তু এটা শরীরের মধ্যেই থাকে। তো এই সিমটমগুলোর মধ্যে দেখা যায় ওয়াটি লাইক লেশন হয়, অনেকে বলে যে আমার আঁচিলের মতো হয়েছে। তো এটা এই আঁচিল শরীরের যে কোনো জায়গায় ওয়াটি মানে একটু রাফ হবে, বাম্পস ফুলে উঠবে, এই দেখা যায় গুটি 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 হয়ে থাকে এবং হাতে লাগে, এবং ওয়াটি লাইক একটা মানে কি রাফ একটা ফিলিংস হয়। এটা কিন্তু জেনিটেলিয়াতে যখন হয় তখন এটা ওটাতে সীমাবদ্ধ থাকে না, এটা কিন্তু বাড়তে থাকে, এটা কন্টাজিয়াস, এটা ছড়াতে থাকে। এটা একটা থেকে উইদিন শর্ট পিরিয়ড দেখবেন যে এটা 10, 12, 20 হয়ে যেতে পারে খুব কম সময়। এটা যদি রিমুভ না করা হয় এটা অনেক ক্ষতিকর হয়ে যায়, এবং এমনও আছে যে এটা কলিফ্লাওয়ার লাইক অ্যাপিয়ার করে, হ্যাঁ, ফুলকপির মতন বড় হয়ে যায়। এটা মহিলাদের ক্ষেত্রে জেনিটেলিয়াতে থাকে, অ্যানাল এরিয়াতে থাকতে পারে, আবার হচ্ছে শরীরের অন্যান্য জায়গায় হয়। যখন এটা জেনিটেলিয়া বা এই এরিয়াগুলোতে হয় তখন এটা কিন্তু আস্তে আস্তে সার্ভিক্সের, মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্স ক্যান্সার, ছেলেদের ক্ষেত্রে পেনাইল বা কার্সিনোমা অ্যারাইজ করার চান্স থাকে। এটা কিন্তু সিভিয়ার। তো এই যে জেনিটাল ওয়ার্ড, এটা অনেকেই মনে করে কি একটাই দানা হয়ে গেছে, এটা তো আঁচিলের মতো, এটা চলে যাবে, কিন্তু না, এটা রেখে দেওয়া যাবে না। একটা হলেই সাথে সাথে ট্রিটমেন্টটা খুবই দরকার এবং নিতে হবে। প্রাইভেট পার্টে প্রবলেমগুলো হয়, এগুলো নিয়ে আসলে অনেকে সংকোচ বোধ করে, এক্ষেত্রে আসলে তাদের প্রতি আপনার পরামর্শ? মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি, কারণ এটা তারা কারোর সাথে শেয়ার করতে পারে না, প্লাস ডক্টরের কাছে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে এই লজ্জাটা ভাঙতে হবে, এই ধরনের কথাগুলো বা এই প্রবলেমগুলো শেয়ার করতে হবে, এবং যখনই হবে একটা বা যেটাই হোক, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, একটু ডিসকমফোর্ট ফিল হচ্ছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে আসতে হবে এবং তাদেরকে বলতে হবে, তাদের পার্টনারের সাথে শেয়ার করতে হবে, লুকানো যাবে না। এটা যত বেশি লুকিয়ে রাখবে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, কমপ্লিকেশন নতুন একটা থেকে আরেকটা হতে থাকে। আচ্ছা, তো এটার জন্য ডক্টরের শরণাপন্ন হওয়াটাই খুব ইম্পর্টেন্ট, এবং রিমুভ করতে হবে পারফেক্ট ওয়েতে, যেটা নতুন আবার অ্যারাইজ না করে, বা অ্যারাইজ করলেও যাতে কন্ট্রোলের মধ্যে থাকে। এই জেনিটাল ওয়াটের বিষয়টা আসলে আমাদেরকে যদি বলতেন যে এটা কিভাবে রিমুভ করা হয়, ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি? একটা সময় ছিল যখন দেখা যেত ক্রিম দিয়ে রিমুভ করার ট্রাই করা হতো, কিন্তু ক্রিম দিয়ে এটা আসলে সেভাবে যায় না। আমরা স্যালিসাইলিক এ ধরনের কিছু ক্রিম আছে যেগুলো দিয়ে আমরা চেষ্টা করতাম, কিন্তু এটা দিয়ে রিমুভ হয় না। অল্প যদি ছোট থাকে তাহলে রিমুভ করা যায়, কিন্তু পরবর্তীতে যেটা নতুন আসলো ক্রায়োথেরাপি দিয়ে কিন্তু রিমুভ করা হয়। এটা ঠান্ডা একটা গ্যাস, এই গ্যাস দিয়ে ওই জায়গাটাকে ফ্রিজ করে আস্তে আস্তে ওটা পড়ে যায়। আচ্ছা, সার্কুলেশন বন্ধ হয়ে যায়, ডেড হয়ে পড়ে যায় ওটা। কিন্তু এখন তো লেজার অ্যাভেলেবল, এবং পারফেক্ট লেজার পারফেক্ট ওয়েতে করলে আশেপাশের টিস্যুর কোনো ক্ষতি হয় না, প্লাস ওই যে ওয়ার্ডটা হচ্ছে সেটা কিন্তু টোটালি রিমুভ করা পসিবল, এবং এগেইন অ্যাপিয়ার করার থেকে মানে সাধারণত হয় না, খুব কম হয়, এগেইন আসে না। তো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, টপিক্যাল আছে, ক্রিম অয়েনমেন্ট, তারপরে যদি বলেন ক্রায়োথেরাপি, যেটা বললাম একটা গ্যাস ফ্রিজিংয়ের মাধ্যমে করা হয়, আরেকটা ইলেকট্রোকাটারিও করে অনেকে, এটা আগের ট্রিটমেন্ট, বাট এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট লেজারের মাধ্যমে খুব কম সময়ে দ্রুত এটা থেকে নিস্তার পাওয়া যায়। আচ্ছা, আমরা এই এসটিডি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে।
সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আপনার পরামর্শ কি, যে এই ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে আসলে কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে? প্রিভেনশনের ক্ষেত্রে আমি বলবো যে যখন তারা সেক্সুয়াল এক্সপোজার স্টার্ট হবে বা আর্লি এজ, যেই সময়টাতে তারা সেক্সুয়াল এক্সপোজার যাবে তার আগে কিছু ভ্যাকসিন নিয়ে ফেলা। এই ভ্যাকসিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আমাদের দেশে যেমন বলে এখন যে বিয়ের আগে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিছু ভ্যাকসিন নিয়ে নিতে হয়, এটাতে প্রোটেকশনটা ভালো এবং সেফ থাকা যায়। মেয়েদের ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, ভাইরাস ভ্যাকসিনটা খুবই ইম্পর্টেন্ট। এটার কিছু ডোজ আছে, ওই অনুযায়ী নিলে এই স্ট্রেনগুলো থেকে সাধারণত নিরাপদ থাকা যায়, এটা হয় না। আর এটা ছাড়া যেটা বলবো হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে বিরত থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন দেখবেন নিয়ন্ত্রণের বাইরে তখন মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকতে পারে। এটা কিন্তু যখনই আপনার এই পার্টনার থাকবে কিছু ডিজিজ আসতে পারে। এটা যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কোয়েটাস হয়ে থাকে তখনও এটা আসতে পারে। এটা ছাড়া আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি কোথাও ঘুরতে গেলেন বা আপনি কোথাও কোনো কিছু ইউজ করছেন, আপনার শরীরের সাথে আপনি টাচে আসছে, সেই জিনিসগুলো স্টেরাইল কিনা, নিরাপদ কিনা, কতটুকু নিরাপদ হতে পারে এইটা মেনটেন করতে হবে। থার্ড যদি আমি বলি তাহলে আমি বলবো কোথাও ব্লাড দিতে যাচ্ছেন বা ব্লাড নিতে যাচ্ছেন, যেই ধরনের নিডল বা যেই সেটগুলো ব্যবহার করা হয় এটা যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে এবং আপনি নিজে চেক করুন যে এটা ইনট্যাক্ট কিনা, এটা নিউ কিনা। কারণ
এটা একটা নিডল ড্রপ থেকে কিন্তু অনেক ক্ষতিকর কিছু হয়ে যেতে পারে। আচ্ছা। তো এই ব্লাড ট্রান্সফিউশন প্লাস মায়েদের ক্ষেত্রে কিছু টেস্ট মানে যখন প্রেগনেন্ট তখন কিছু ইনভেস্টিগেশন করতে হয়। এই ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটা মানে ঠিকমতো ডায়াগনোজ করা যায় যে তার এ ধরনের কোনো প্রবলেম আছে কিনা। যদি হারপেস প্রোজেনিটাইটিস থাকে সেই ট্রিটমেন্টটা নিলে কিন্তু বাচ্চার হওয়ার চান্স থাকে না, এটা ট্রান্সফার হয় না বেবিতে। অর্থাৎ তাহলে তো আমরা এক কথায় বলতে পারি আসলে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজগুলো মানুষের হয়ে থাকে সেক্ষেত্রে আসলে পার্সোনাল হাইজিনের পাশাপাশি যেমনটা আপনি বলছিলেন যে মাল্টি সেক্সুয়াল পার্টনার, সেই বিষয়গুলোকে একটু বিশেষভাবে নজর দিতে হবে এবং সেই সাথে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আমাদের সাথে এত বিস্তারিতভাবে কথা বলার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, দ্যাট মিনস মেডিকেল ভাষায় যদি বলা যায় যে এনি ইনফেকশন উইদিন এনি পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম উইথ প্রিসেন্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজম উইথ সিমটমস। তার মানে হচ্ছে প্রস্রাবের যে সিস্টেম, কিডনি নালীর যে কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা যদি জীবাণু উপস্থিতি থাকে এবং সেটা যদি ওইখানে বংশবিস্তার করে থাকে, তার সাথে সাথে রোগের ইনফেকশনের কিছু লক্ষণ পাওয়া যায়, তখনই আমরা সেটাকে বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntpbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।